জীবন অনেক কঠিন, কিন্তু আমি তার চেয়েও কঠিন। কঠিন জীবন সহজ করার উপায় একটাই, নিজেকে কঠিন থেকে কঠিনতর করে তোলা। জীবন আমাদের নানান অদ্ভুত, অসহায়, অসহ্য পরিস্থিতির সামনে দাঁড় করায়। জীবনের নিয়মই এই। জীবন মানুষকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, যেমন সহ্যের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, সামর্থ্যের পরীক্ষা। এত পরীক্ষার মাঝে নিজেকে কঠিন থেকে কঠিনতর করে তোলার অন্যতম উপায় হলো স্বপ্ন দেখা। ছোট ছোট ছেলে মানুষই স্বপ্নগুলোই একদিন সত্য হয়ে যায়, নাকি যায় না, সেই আলোচনায় আজ করব কিছু তরুণ অতিথিদের সাথে, যারা এসছে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কলেজটা কোথায়? যাত্রাবাড়ি ধনিয়াতে। ঠিক আছে, আমরা এই বিষয়ে অনেক কিছু জানবো। আমরা প্রথমে একটু ছোট্ট পরিচয় নিয়ে নিই, ঠিক আছে? আমরা এখান থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিনা তাবাসসুম। আমি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ওর মতো একই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। আপনারা আমাকে সাবিহা নামে রাখতে পারেন। সাবিহা, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া বিনতে রশিদ। আমি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি হিউম্যানিটিস গ্রুপ থেকে পড়াশোনা করছি। ইউ ক্যান কল মি রাফিয়া। রাফিয়া। আসসালামু আলাইকুম, আমি নাবা বিনতে নূর, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এই চারজনের মধ্যে তিনজন সায়েন্সে পড়ছে আর একজন হচ্ছে হিউম্যানিটিস, মানে আর্টসে পড়ছে। সো এটার কারণ কি একটু যদি শুনতে চাই। এটার কারণ বেসিক্যালি প্রথমে আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা অবশ্যই যথাযথ, আমি সায়েন্স থেকে এসএসসি কমপ্লিট করেছি, আমার ইচ্ছা সায়েন্সে পড়ারই ছিল। বাট আমার বড় বোনের ইচ্ছা ছিল যে তুমি আর্টস নিয়েই পড়বে, অ্যান্ড সেই হিসেবে আমি আর্টসে জয়েন করি। বাট এখন আমি বুঝতে পারছি যে এই ডিসিশনটা আমার জন্য একটা গোল্ড লাগছিল। আচ্ছা, কেন এটা মনে হচ্ছে? কারণ আমার স্বপ্ন একজন লেকচারার হওয়া। যেহেতু আমার যে বড় বোনের ইচ্ছাতে আমি আর্টসে পড়ছি, সেও আমার এই কলেজেরই ইকোনমিক্সের লেকচারার। নট অ্যাজ আ সিস্টার, বাট অ্যাজ আ স্টুডেন্ট শি ইজ মাই আইডল টিচার। তো সেই হিসেবে আমার একজন টিচার হওয়ার ইচ্ছা। আমার মনে হয় যে আর্টস থেকে এই জিনিসটা আমার জন্য আরও বেশি ইজিয়ার। আচ্ছা, মানে তোমার বোনই এই কলেজের টিচার? জি। আচ্ছা, আপন বোন? জি। আচ্ছা, সো ওই বোনের ক্লাস কি পাওয়া হয়? জি। আচ্ছা, ওই সাবজেক্টে কি এ প্লাস পাওয়া যায়? জি, পাওয়া যায়। আচ্ছা, এটা কি না পড়ে না পড়ে কোনো সাবজেক্টে এ প্লাস পাওয়া পসিবল না, চেষ্টা করলে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা আরও কথা বলবো এসব নিয়ে। যেহেতু বড় হয়ে শিক্ষক হতে চায়, একটু নাবার সাথে কথা বলতে চাই। নাবা সায়েন্স নিয়ে কেন পড়ছে? আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে, যেহেতু আমার বড় ভাই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো ভাইয়ার থেকে দেখে দেখে যখন ভাইয়ার বইগুলো দেখতাম তখন একটা ইন্টারেস্টিং লাগতো। যেমন বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নামগুলো, তখন বলতাম যে এগুলো এরকম কেন। তখন আরও নিজের ভিতরে আরও ইচ্ছা জাগতো যে তাহলে এগুলো পড়ে পড়ে দেখতে হবে যে এগুলো ভিন্ন কেন, এগুলার মানে ডিটেলসগুলো জানতে চাইতাম। তো মানে সেখান থেকে আসলে সায়েন্সটা নেওয়া। সো এই সায়েন্স থেকে শেষ করে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। কেন? তোমার না প্রাণীর নামটা এগুলো বেশি ভালো লাগে, তুমি না ওই প্রাণী নিয়ে পড়াশোনা করতে পারো? কিন্তু আমার মনে হয় যে বায়োলজিটা আসলে একটু মুখস্থ বিদ্যা বেশি আছে, ব্যবহারিক মানে পার্টও আছে, কিন্তু আমার মনে হয় ম্যাথ এগুলো একটু বেশি ভালো লাগে আর কি। সো ইঞ্জিনিয়ারিং, কোন ইঞ্জিনিয়ারিং? আমার লেদার অ্যান্ড টেকনোলজি যে সেক্টরটা আছে ওইটা বেশি ভালো লাগে, কারণ আমি ছোটোবেলায় থেকে ক্রাফট করতে ভালো লাগতো। তো এরপর হচ্ছে বড় হওয়ার পর চিন্তা করলাম যে আসলে আমার যেহেতু ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার, তো সবাই বলে যে একটা গোল থাকলে সেখানে যাওয়া সহজ। তো দেখলাম যে লেদারের ক্ষেত্রে এটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা যায়। তারপর হচ্ছে লেদার দিয়ে যখন জুতাগুলো বানানো হয়, ওগুলা শেপের জন্য বিভিন্ন বেস থাকে। তারপর হাত দিয়ে বিভিন্ন মানে কাটাকাটি আর কি, হ্যান্ডিক্রাফটের মতোই হচ্ছে এখানে বিভিন্ন ক্ষেত্রগুলো যেগুলা। তো এই কারণে আর কি এটা বেশি। তার মানে তুমি নিজেকে অনেক ক্রিয়েটিভ মনে করো নাকি? জি। আচ্ছা, বাসায় এরকম কাটাকাটি করা হয়? হ্যাঁ, কয়েকদিন আগে। আপাতত তো কাগজই কাটো নাকি? জি, আপাতত। এমনি অন্যান্য কাপড় চোপড় এগুলো আসলে টাইম মানে সময়ের কারণে হচ্ছে, সময় পেলে কাপড় চোপড় সব কেটে ফেলতে? না এরকম হয় না, কিন্তু মানে চেষ্টা করি। আচ্ছা, মানে চেষ্টা কি করো? কাগজ দিয়ে কিছু বানানোর চেষ্টা করো নাকি? জি, হয়তো আমার কোনো বান্ধবীর জন্মদিন ছিল, হয়তো সবাই ড্রেস দিতেছে অথবা অন্য কিছু দিতেছে, কিন্তু আমি হচ্ছে মানে আমি চেষ্টা করি যে আমার মতো কিছু করে দেওয়ার। বা হয়তো এটা হয়তো এক্সপেন্সিভ হয় না, কিন্তু আমার যে শ্রমের মধ্যে আসলে ভালোবাসাটা থাকে, যে আলাদা কিছু একটা দেওয়া বা এরকম আর কি। ডেফিনেটলি। তোমাদের ফ্রেন্ড তো, রাইট? সো বার্থডেতে তোমরা এরকম না পেলেও পেয়ে যাবে খুব দ্রুত কিছু একটা বানিয়ে এসে দিবে। আমরা আসছি, কথা বলছি, আর একটু সাবিহার সাথে কথা বলতে চাই। সাবিহা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, মানে কোনো কারণ আছে কিনা স্পেসিফিক? I want to be a doctor, but
I know that that is not a easy term. মানে যতটা সহজ ডক্টরের কথাটা বলাটা, তার পিছনে অনেক অনেক পরিশ্রম, অনেক রাত জাগা, অনেক মানুষের মানে নিজের ফ্যামিলির পার্সনদের স্বপ্ন, নিজের স্বপ্ন, অনেক কিছু ধারণ করে একটা ডাক্তার হইতে হয়। একটা পড়াশোনা তো অবশ্যই মাস্ট, সেটা না করে তো ডাক্তারটা হওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়। আমি জানি না আমি হতে পারবো কিনা, বাট একটা অ্যাম্বিশন তো থাকে মানুষের। আমার অ্যাম্বিশনটা আমি সেখানে দেখতে চাই। ইন্সপাইরেশনটা এসছে কোত্থেকে ডক্টর হওয়ার? এটা আমার আম্মুর খুব স্বপ্ন আর কি। আমার আম্মু ছিল আর্টসের স্টুডেন্ট, বাট সেই সময় তো আর তারা জানতো না, মানে অনেক কিছু তো ফ্যামিলি থেকে অনেক সময় অনেক বুঝতো না যে আর্টস থেকে ডক্টর হওয়া যায় না। তো আম্মুর তখনই আর কি যে সাদা অ্যাপ্রন থাকতো কলেজে, আম্মুর তো সিদ্ধেশ্বরীতে পড়ছে, তো সেখানে সাদা অ্যাপ্রন পরে ভাবতো যে আমি যদি ডাক্তার হতে পারতাম, বাট দ্যাট ইজ নট পসিবল। বাট সেই স্বপ্নটাই আমার মধ্যে ধারণ করতে চাই আম্মু। আমি চেষ্টা করতেছি আমার, বাট আমি জানি না হতে পারবো কিনা। ইনশাআল্লাহ, আল্লাহ না করুক, যদি না হই তাহলে এমন কিছু হতে চাই যাতে আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে বা যাদের কাছ থেকে আমি একটু কষ্ট পেয়েছি, আমি তাদের দেখাতে চাই যে না, সাবিহাও একটা পর্যায়ে যেতে পারে, সাবিহাও একটা ভালো। ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে কষ্ট পেয়েছো, আমরা এটা নিয়ে পরে ডিসকাস করব, কি কষ্ট পেয়েছো একটু তানজিনার সাথে কথা বলতে চাই। তানজিনা সায়েন্স নিয়ে পড়ছে, কি উদ্দেশ্যে? আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, সায়েন্স পড়া কারণ যখন আমি 8-এ পড়ি, মানে 7-8-এ পড়ি, তখন বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র যখন দেখতাম, যেমন কখন বাবা যখন কোনো লাইট আনতো, তখন ওই লাইটটা খোলার পরে এটা কি জিনিস, মানে লাইটের ভিতরে তো বিভিন্ন জিনিসপত্র থাকে, এগুলো জানার ইচ্ছা। এছাড়াও আমার ম্যাথ খুব ভালো লাগে, যার কারণে আমি সায়েন্স নিয়েছি। তো পেশাগতভাবে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু আমার মূল উদ্দেশ্য একজন প্রকৃত মানুষ হওয়া। আচ্ছা, সো ইঞ্জিনিয়ার হলেই মানুষ হওয়া যায়, আর না। কিছু হলে মানুষ হওয়া যায় না? না, সেটা এটা এমনি আমার স্বপ্ন যে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু ইঞ্জিনিয়ার হলে যে সে মানুষ সেটা তো না। কারণ অনেক ডক্টর হলে কেউ মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হলে কেউ মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য দরকার একটা মানে একটা জিনিস দরকার, যেটাকে বলে মনুষ্যত্ব বোধ। আচ্ছা, মনুষ্যত্ব বোধ থাকলেই সেটা মানুষ হতে পারে, কিন্তু একজন ডক্টর ইঞ্জিনিয়ার হলে যে তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সেটা না। কারণ অনেক ডক্টর ইঞ্জিনিয়ার যদি মানুষ হয়ে থাকতো, দেখা যায় যে অনেক মা বাবারা কষ্ট করে পড়াশোনা করে তাদের ছেলে মেয়েদেরকে, তারা ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তারা তাদের বাবা মাদেরকে দেখাশোনা করে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যায়। যদি তারা সত্যিই তাদের মনুষ্যত্ব বোধ থাকতো, তারা কিন্তু ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, কিন্তু তাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকতো, তারা যদি মানুষ হতো, তাহলে যে মা বাবা তাদেরকে এত কষ্ট করে লেখাপড়া করে মানুষ করালো, তাহলে তারা এইভাবে তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারতো না। তো আমি চাই যে ইঞ্জিনিয়ার তো হবে, এটা জাস্ট নিজের একটা স্বপ্ন, কিন্তু চাই আগে নিজেকে একজন প্রকৃত মানুষ করে তুলতে, যে মানে আমার যেন আমি একজন মানুষ হই। কারণ মানুষের মতো দেখতে হলে বা মানুষের মতো জন্মালেই সেও মানুষ হয়ে যায় না, কারণ মানুষ হওয়ার জন্য একটা মনুষ্যত্ব বোধ থাকা লাগে। মানুষের মতো মানে মানুষ তো আছে পৃথিবীতে, অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেক অফিসার আছে, কিন্তু সবার মধ্যে সে মনুষ্যত্ব বোধটা নাই। আমি সেই প্রকৃত মানুষটাই হতে চাই। মানে আমরা তো অনেকেই অনেকগুলো পেশা স্বপ্ন দেখছি এবং বড় হয়ে কিছু একটা হবার ইচ্ছা আছে আমাদের, কিন্তু পাশাপাশি তানজিনা যে কথাটি বললো যে একজন ভালো মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। তো আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে আসলে নাবাকে যেয়ে জিজ্ঞাসা করতে চাই প্রথমে, যে একজন ভালো মানুষ হওয়ার জন্য কি করা উচিত বলে মনে হয়? আসলে ভালো মানুষ হওয়ার জন্য ছোটবেলা থেকেই আমাদের হচ্ছে যে পারিবারিক শিক্ষা, বাবা মার যে শিক্ষা, এটা হচ্ছে সবচাইতে বড়। কারণ একটা মানুষের পরিবার থেকে শেখার ধাপটা শুরু হয়। তো তার যদি বাবা মার যে বেসটা, ওইটাও যদি ভালোভাবে বাবা মা তার সন্তানকে দিতে পারে, আমার মনে হয় যে ভালো মানুষ অবশ্যই হওয়া যায়। বাবা মার পরে এই দায়িত্বটা থাকে বন্ধু বান্ধব, স্কুল, কলেজ, মানে এখানে থেকেই হচ্ছে মানুষের ভালো মানুষ হওয়াটা মানে শুরু হয় বা স্টার্ট হওয়া উচিত। আফিয়া কি মনে করে? আমি মনে করি যে পারিবারিক শিক্ষাটা অবশ্যই জরুরি। পারিবারিক শিক্ষার সাথে একটা ধর্মীয় অনুশাসন আমাদের পরিবারের জরুরি। যেমন প্রত্যেকটা ধর্মের নীতি হয়তো ভিন্ন, বাট প্রত্যেকটা ধর্মেই মানুষকে সৎ হওয়ার কথা বা সত্যবাদিতার কথা সব ধর্মেই কিন্তু বলা, বা সব ধর্মেই ছোট বড় সবাইকে সমান করে দেখার কথা বলা হয়। তো আমার মনে হয় ধর্মীয় অনুশাসন, পারিবারিক শিক্ষা বা বড় হওয়ার সাথে সাথে যখন আমরা নিজেরা বুঝতে শিখি, তখন নিজেদের মধ্যে ভালো জিনিসগুলো ধারণ করাটাও মানুষ হওয়ার জন্য অনেকটা জরুরি। সাবিহা? আমি মনে করি যে ভালো মানুষ হওয়ার জন্য অনেক কিছু সমষ্টি দরকার, অনেক কিছু ভালো গুণের সমষ্টি দরকার। ভালো মানুষ, একটা খারাপ মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা কিন্তু অনেক কঠিন, কারণ সে চাইলে খারাপ দিকে, কিন্তু একটা ভালো মানুষ মানে একটা খারাপ মানুষ যদি চায় তো অনেক চেষ্টা করার পরে সে ভালো হতে পারে। সততা লাগে, তারপর মনুষ্যত্ব বোধ লাগে, বিনয় হতে হয়, নর্ম হতে হয়, ভদ্র হতে হয়। তারপর রাফিয়া যেরকম বললো যে ধর্মীয় অনুশাসন, অবশ্যই, কারণ ধর্মীয় অনুশাসন ছাড়া আমার মনে হয় না কেউ ভালো মানুষ হতে পারে।
কারণ যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তার রুলস অনুযায়ী চলে না, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। আমার এটাই বলার ঠিক আছে। ছিল। তানজিনা, এমনি পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি আসলে আমিও কাগজ দিয়ে, যেটা নাবা বলে যে হ্যান্ডক্রাফটের কাজ, যেটা সেটা মাঝে মাঝে করি যদি টাইম পাই। কারণ দেখা যায় যে পড়াশোনার প্রেশারের কারণে সেরকমভাবে টাইম পাওয়া হয় না, কিন্তু যখন টাইম পাই তখন সেই কাজটা করা হয়। এছাড়াও আমার যেহেতু ছোট ভাই আছে, ওকে নিয়ে বসা বিভিন্ন মানে পড়াশোনার ক্ষেত্রে আর কি, যেহেতু আমি সায়েন্স বিভাগের, তো বিভিন্ন সাবজেক্ট নিয়ে তখন ওকে পড়তে বসানো হয়। এই আমার না হয় না এরকম যে পড়াশোনা করতে করতে বিরক্ত লাগছে, কিছু একটা করলে একটু মাইন্ডটা ফ্রেশ হচ্ছে? ওই যে আমার ছোট ভাই আছে, ওর সাথেই কথা বলে আমি, মানে আমাদের দুই ছোট ভাই ভাই বোনের কত মধ্যে ছোট? ও ক্লাস 7 এ পড়ে। আচ্ছা, বেশি ছোট না? বেশি ছোট না, এই জন্যই মানে ওর সাথে দেখা যায় যে ওর যত কথা আছে সব আমাকে বলে, আমিও আমার সব কথা ওকে বলি। আচ্ছা। ও ছোট, এই জন্য ওকে বলবো না, সব কথাই আমাদের মধ্যে হয়। মানে আমাদের পড়াশোনা বাদে বেশিরভাগ টাইমটাই দেখা যায় আমাদের দুই ভাই বোনের কথার মধ্যে দিয়েই যায়। বুঝতে পেরেছি। এমনি এই যে কলেজে পড়ছো, বড় হয়ে কিছু একটা হতে চাচ্ছ, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ এবং ভালো মানুষ হতে চাচ্ছ, মোর ইম্পর্টেন্টলি, সো কলেজ কিভাবে হেল্প করছে? কলেজ তো হেল্প করছে, মানে কলেজে যেহেতু আমি বললাম যে আমার ম্যাথ ভালো লাগে, যেখান দিয়ে আমার যে ম্যাথ টিচার আছে তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করে, ম্যাথ ফিজিক্স টিচাররা, যে যখন কোনো পড়াশোনা মানে একাডেমিক লেভেলে পড়াশোনা করাচ্ছে, কিন্তু যখন যেহেতু ওনারা জানে যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, ওনারা দেখা যাচ্ছে যে ওইটাকে আলাদাভাবে আমাকে সাপোর্ট করে, বিভিন্ন একাডেমিক লেভেলের বাইরেও কিছু পড়াশোনা আমাকে দেয়, পড়ায়, এরকম মানে ওনারা সাপোর্টিভ আছে আমার সাথে। আচ্ছা সাবিহা, একটু জানতে চাচ্ছি যে কলেজ কিভাবে হেল্প করছে যে তুমি বড় হয়ে ডক্টর হতে চাচ্ছ? কলেজ হেল্প করতেছে বলতে ওনারা নিজেদের সবচেয়ে বেশি বেস্টটা চেষ্টা করে আমাদেরকে দেওয়ার জন্য। আর ডক্টর হওয়ার জন্য বলতে ওনারা কাউকে আলাদা করে দেখেন, আমি দেখেছি সবাইকে যা দেয় আমাদেরও তাই দেয়। হয়তো বেসিক কিছু নলেজ থাকে, ওগুলাও দেয়, সবার সাথে আলোচনা যা করে তা আমার সাথে কোনো কাউকে আমি দেখিনি। এমনি কোনো চ্যালেঞ্জ কি ফেস করা হয়? চ্যালেঞ্জ, অনেক ধরনের চ্যালেঞ্জ তো লাইফে ফেস করতে হয়। কারণ এমনি কলেজে কোনো চ্যালেঞ্জ? কলেজের চ্যালেঞ্জ হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে হয়, যেটা অনেক স্ট্রিক্ট। হ্যাঁ, কলেজ খুব স্ট্রিক্ট। আর কলেজের আমার এটাই তো স্কুল ছিল, তো আমি নার্সারি থেকে এখানে পড়ি, তো এখানের যে ডিসিপ্লিন ছিল, মানে ছোটবেলা থেকে একটু মা বাবার সাথে পারিবারিক শিক্ষার সাথেও তো একটা স্কুল কলেজ একটা শিক্ষকের শিক্ষাটাও কিন্তু অনেক বড়। তো কলেজে যখন আমরা ছিলাম, মানে স্কুল যখন ছিলাম, তখন দেখেছি যে সেখান থেকে মানে খুব ভালো একটা শিক্ষা পেয়েছি, মানে কিভাবে আদব কায়দা, মাথার কাপড় দেওয়া, মানে আমরা যাতে মাথার কাপড় দিয়ে চলি, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা, যাতে আমরা মানে আলাদা অ্যাক্সেসরিজ ব্যাগে না আনি, মানে এগুলো সবকিছুই একটা শিক্ষা ছিল। পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি আমার একটু নাচ গান পছন্দ, সাজগোজ পছন্দ। নাচ গান কি মানে কোথাও শিখো নাকি? না, নিজেই, এই যে ও করে, এই যে ও করে। মানে কি ধরনের গান করো? গান করি বলতে বাংলা, হিন্দি এরকম টাইপ, এরকম গান। যখন যেটা পাও নাকি কোনো স্পেসিফিক? কোনো না, স্পেসিফিক না, যেগুলো ট্রেন্ডি বেশি, তো সেগুলোই করা হয়। আর নাচের ক্ষেত্রে ওগুলোও ট্রেন্ডি যেগুলো চলতেছে আর কি, ওগুলাই মোটামুটি নিজের। নাচ দেখাটা ডিফিকাল্ট হয়ে যাবে, বাট গান তো দুই লাইন শুনতেই পারি না। না। আচ্ছা, রাফিয়ার সাথে একটু কথা বলতে চাই। রাফিয়া তো সায়েন্স নিয়ে পড়ছে না, আর্টস নিয়ে পড়ছে এবং বড় হয়ে শিক্ষক হতে চায়। সাবিহা যেই চ্যালেঞ্জটার কথা বলো রেজাল্টের ক্ষেত্রে, সো প্রথমে একটু জানতে চাই যে ইকোনমিক্সের রেজাল্ট তো ভালোই নাকি? আচ্ছা, মানে বরাবরই A+, এটা কি কোনো অন্য কারণ আছে নাকি? না, এটার অন্য কারণটা হচ্ছে যেহেতু আমি সায়েন্স বেস থেকে এসএসসি কমপ্লিট করেছি, তো ম্যাথমেটিক্স জিনিসটা আমার একটু আয়ত্তে আছে। তো সেই ক্ষেত্রে যারা আগে থেকেই হিউম্যানিটিস নিয়ে পড়ে, এসএসসি আর এইচএসসির ইকোনমিক্সের মধ্যে তফাৎটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা আমাদের কলেজে আসার পর শুরু হয়, তো তাদের একটু বুঝতে অসুবিধা হলো জিনিসটা। আমার ক্ষেত্রে একদম এছাড়াও তো এক্সট্রা টিউটর পাওয়ার কথা বাসায়, না, যেহেতু সেটা আসলে হয় নিজের না। বোন টিচার হিসেবে আছে। হ্যাঁ, এটা সবাই মনে করে যে বোন বাসায় আছে, আমি একটু এক্সট্রা কেয়ার পাই, বাট এটা আসলে কখনোই হয় না। আমার ইচ্ছা থেকেই হয় না, যে কখনো পড়তে যাওয়া হয় না ওর রুমে যে আপু আমাকে এটা একটু বুঝিয়ে দাও। ক্লাসে যতটুকু হয় ততটুকু, আর বাকিটা আমি নিজের চেষ্টাতেই পড়ি। পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি আমার বেশ কিছু হবিস আছে যেগুলো এনজয় করি, যেমন গল্পের বই পড়া, আর্ট করা, অ্যান্ড আপাতত আমি এখন একটা পেজ চালাচ্ছি যেটা আমার হচ্ছে আর্ট থেকেই করা, অ্যান্ড গান, নাচ, গল্প লেখা, কবিতা লেখা, এগুলো অনেক কিছু। এত কিছু কিভাবে যখন যেটা ভালো লাগে। আচ্ছা, তার মানে খুব অল্পতেই কিছু একটাতে বোর হয়ে যাচ্ছ?
না এরকম হচ্ছে না, যেমন আজকে আমার মনে হচ্ছে আজকে বিকালে আমি এই কাজটা করব, তো আজকে আমি এটা করছি। অন্য টাইমে মনে হচ্ছে যে এখন আমি একটু গান ছেড়ে নাচবো রুমে, তো তখন আমি ওইটা করছি, যখন যেটা ভালো লাগে। নাইস, আসছে একটু পরে আবার। না বা পড়াশোনার পাশাপাশি কিছু করা হয় কিনা? পড়াশোনার পাশাপাশি ক্রাফটটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আর আমার যেহেতু আমি পাশাপাশি মাঝে মাঝে একটু বনসাই করা হয় মাঝে মাঝে, তো মাঝে মাঝে একটু যত্ন নেওয়া হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে খুব বেশি একটা করা হয় না, কিন্তু যতটুকুই পারি মানে খুব চেষ্টা করি যে এটাকে মানে মানে আরো নিজের জন্য আরো বেশি কিছু করার বা বনসাইটাকে আরো গুরুত্ব দেওয়ার। আচ্ছা, এমনিতে নর্মালি তো আমাদের এই প্রোগ্রামের নাম তো আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ, তার মানে হচ্ছে আমরা এমন কিছু স্বপ্ন দেখছি যেটা আসলে ভবিষ্যতে আমরা হতে চাই। ধরো কোনো একটা কারণে যেহেতু লেদার টেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে বড় হয়ে, এটা তুমি স্বপ্ন দেখছো ভবিষ্যতে যাতে একজন লেদার টেকনোলজি ইঞ্জিনিয়ার হতে পারো, যদি হওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো প্ল্যান বি আছে কিনা? প্ল্যান বি আসলে বলতে গেলে আমি একজন ভালো হাউসওয়াইফ হতে চাই। কারণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ার্ক হচ্ছে একজন আদর্শ মা হওয়া। কারণ একজন মা একজন আদর্শ জাতি উপহার দিতে পারে। তো আমি সবসময় আমার লাইফে সবচেয়ে বড় স্টার হচ্ছে আমার আম্মু, তারপর হচ্ছে আমার আব্বু। তো আমার আম্মু হয়তো চাকরি করতেছে না, হাউসওয়াইফ, কিন্তু একজন হাউসওয়াইফ মানে একজন চাকরিজীবীর থেকেও বেশি দায়িত্ব হচ্ছে একজন মায়ের। তো হচ্ছে আমি সবসময় চাই যে হয়তো জানি না আল্লাহ কি রাখছে কপালে, কিন্তু আমি একজন যদি প্ল্যান বি হয় তাহলে ইনশাআল্লাহ একজন ভালো। কিন্তু প্ল্যান এ কে সাথে রেখেও তো প্ল্যান বি করা যায় না? হ্যাঁ, ওইটাও চেষ্টা করতেছি, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে মানে একজন মানুষের সবচেয়ে মানে বেস্ট জিনিস হচ্ছে তার ফ্যামিলি। তো এই মানে ফ্যামিলিকে সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত আসলে। তো এই থেকে হচ্ছে আমার চাকরি করার খুব ইচ্ছা নেই, কারণ আমার ক্রাফট করার ইচ্ছা আছে, যেহেতু ক্রাফট আছে, তারপর বনছে আছে, তো এগুলো যেহেতু বাসায় বসেই করা যাচ্ছে। আর আমি একটু মানে পরিবেশ একটু বেশি ভয় পাই আর কি, মানে হয়তো চাকরি করলে হয়তো বসের প্যারা আছে অথবা মানে টার্ম মেনটেন করতে হবে, এই কারণে আর কি মানে চাকরি করার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে করা হবে। আচ্ছা, যদি টিচার হওয়া না হয় তাহলে প্ল্যান বি কি? প্ল্যান বি টু বি এ বিজনেস ওয়ামেন। আমি আমার আর্ট ওয়ার্কটা নিয়ে আরো আগাতে চাই, এই কাজটাকে অ্যাজ আ বিজনেস। ওকে, সাবিহা? প্ল্যান বি হয়তো তখন ইনস্ট্যান্ট কিছু মাথায় আসবে যে এইটা না হলে আমি কোন সেক্টরে আগাতে পারি। এখনও তেমন না, হয়তো ও যেরকম টিচার হতে চায়, আমার মনে হয় যে আমার সেকেন্ড বি হবে হয়তো টিচার। আচ্ছা আচ্ছা, সো বি আছে আর কি অলরেডি? হ্যাঁ, বি আছে। আচ্ছা, তানজিলা তো ভালো মানুষ হবে, কোনো সন্দেহ নেই। যদি ইঞ্জিনিয়ার হওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে প্ল্যান বি আছে? ইঞ্জিনিয়ার না হওয়া হলে আমি একজন ফার্মাসিস্ট হতে চাই, কারণ কেমিস্ট্রিটা আমার খুব ভালো লাগে, মানে অনেক বেশি ভালো লাগে। তো আমি চাই যে যদি বাই চান্স ইঞ্জিনিয়ার না হয় তো আমি চাই যে একটা ভালো ভার্সিটি থেকে ফার্মেসি নিয়ে পড়াশোনা করে সেখানে জয়েন করা। ঠিক আছে, কুইক একটা কোশ্চেন করব, যে কোশ্চেনটার অ্যান্সার কোনো চিন্তা না করে দিতে হবে, পারা যাবে? 1 সেকেন্ডে দিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মাছ পানিতে থাকে, মাছ কি পানি খায়? না। মাছ পানিতে থাকে, মাছ কি পানি খায়? না। মাছ পানি খায় না? না। কেন? শুধু হচ্ছে ও শ্বাস প্রশ্বাসের জন্য পানি ব্যবহার করে। আচ্ছা, কোশ্চেন একটা করব, হ্যাঁ, একদম কুইক অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? স্কাই ডাইভিং তো আমরা দেখেছি না, মানুষজন ওই যে উপর থেকে ঝাঁপ দেয় যে, হ্যাঁ। সো স্কাই ডাইভিং করতে গিয়ে মানে কোশ্চেনটা হচ্ছে যে স্কাই ডাইভিং প্যারাসুট ছাড়া জীবনে কয়বার করা যায়? একবারও না। স্কাই ডাইভিং প্যারাসুট ছাড়া জীবনে কয়বার করা যায়? I have no idea of this. একবার তো অ্যাটলিস্ট করাই যাবে না? করা যায়। এনিওয়েজ, আমরা আসলে প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি, বাট আমরা একটু তোমাদের কাছে, যেহেতু তোমরা অনেক ইন্সপায়ারিং কথা বলেছো এবং অনেক মোটিভেশনাল কথাও বলেছো, আমার ভালো লেগেছে খুব। কিন্তু যারা দেখছে আমাদেরকে, তোমাদের অনেক ফ্রেন্ডসরা দেখছে পুরো বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকেও অনেকেই দেখছে, সো তাদের উদ্দেশ্যে তোমরা কিছু বলবে আর কি। আমরা এখান থেকে শুরু করি। আসলে আমি বলতে চাই, যেহেতু 2024 সালের পর আমাদের দেশটা আবার নতুন করে মানে সাজানোর একটা মানে দায়িত্ব আসছে ছাত্রদের উপর, যে ছাত্ররা হয়তো আমরা বলতে গেলে আমাদের উপরে সে দায়িত্বটা। সো দেশ থেকে দুর্নীতি, ঘুষ, এগুলো, তারপর হচ্ছে নিজেদের প্রতি যে প্রত্যেকটা স্টুডেন্টের যে দায়িত্ব, ওই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে হবে। যেমন হয়তো আমি এখন বলতে পারি যে আমি কিভাবে এত বড় দায়িত্ব পালন করব। হয়তো আমি রাস্তা দিয়ে যাইতেছি, হয়তো ফুচকা বা ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছি,
তো প্যাকেটটা আমি নির্দিষ্ট জায়গায় ফেললাম। তো এই যখন এরকম ভাবে করতেছি তখন মানে আমার থেকেই হয়তো 10 জন শিখবে, বা এই ছোট ছোট কাজগুলো থেকে একদিন একটা বড় হচ্ছে সম্মিলিত প্রয়াস তৈরি হবে। তো আমি বলতে চাই যে সবার আগে হচ্ছে নিজের দেশ। হয়তো অনেক স্টুডেন্টরা বিদেশে চলে যাচ্ছে বা পাবলিক ভার্সিটিতে পড়ার পর তারা হচ্ছে পিএইচডি করার জন্য বিদেশে চলে গিয়ে ওখানে সেটেল হয়ে যাচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো জনগণের টাকায় পড়ালেখা করলাম পাবলিক ভার্সিটিতে, তো অবশ্যই দেশের আমার প্রতি একটা মানে দায়িত্ববোধ আছে। তো আমার মনে হয় যে হয়তো পড়ালেখার জন্য বাইরে যাওয়া যায়, কিন্তু আবার দেশে ফিরে এসে দেশের দায়িত্ব মানে দেশের হাল ধরাটা অনেক দরকারি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ নাবা। আমি মনে করি যে যেহেতু আমাদের লাইফের কিছু কিছু ডিসিশন আমরা মনে করি আমরা নিজেরাই নেই, যে আমার এটা করতে ভালো লাগছে আমি এটা নিয়েই পড়বো, বা আমার এটা পড়তে ভালো লাগছে আমি এটাই পড়বো। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়েই পড়বো, অ্যান্ড এটা নিয়ে আমি অনেক বেশি জেদ ধরছিলাম যে আমি সায়েন্সই পড়বো, বাট পরবর্তীতে দেখা গেছে যে আমার আপন ইচ্ছায় আমি আর্টস নিয়ে পড়ছি। তো মনে হয় এরকম কিছু ক্ষেত্রে তোমার জন্য যেটা প্রয়োজনীয় সেটা তোমার থেকে ভালো তোমার সিনিয়ররাও বুঝতে পারে। তো কিছু কিছু টাস্ক তাদেরকে দেওয়া উচিত, তাদের ইচ্ছা অনুযায়ী করা উচিত। সেই ক্ষেত্রে হয়তো কিছুদিন পরে নিজেই রিয়েলাইজ করা যায় যে এই জিনিসটা আমার জন্য আরও বেশি ইফেক্টিভ। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে দেশের থেকে যদি আমরা দুর্নীতি দূর করতে চাই তাহলে আমি অবশ্যই এই স্টুডেন্টের এগেনস্টে কথা বলতে চাইতেছি না, বাট আমার মনে হতেছে যে একটা স্টুডেন্ট তো অবশ্যই শিক্ষকের উপর তো স্টুডেন্ট না, কিন্তু আমরা যে একটু বেশি ওভার করে ফেলতেছি মানে জিনিসটাকে, যে আন্দোলনটা করে বা অনেক কিছু এখন সব স্টুডেন্টের দখলে, দেশে আইন প্রশাসন সেরকম কোনো ব্যবস্থা নেই, অনেক দুর্নীতি ঘটতেছে এখন। তো আমাদের উচিত যে এখন ভালো মানে দেশে একটা সরকার আসুক, এর জন্য আমাদের একটা ভালো সরকার নির্বাচন করা উচিত আমার মনে হয়। যে কারণ এখন আইন প্রশাসন যেহেতু চালু হতেছে না, এর জন্য আমাদের অনেক প্রবলেম হইতেছে রাস্তায় যেতে, রাতে বের হতে, এবং আগেও যে এটা ছিল না এমন না, কিন্তু বর্তমানে আমার মনে হইতেছে যে এটা অনেক দরকার। অ্যাবসলিউটলি, আই এগ্রি উইথ ইউ। জি, তানজিনা। আমাদের দেশে ডেভেলপ করার জন্য আরেকটা যেটা মানে বাধা হয়ে দাঁড়ায়, ছেলে আর মেয়েদের মধ্যে বৈষম্য। মানে যখন আমি কোনো একটা মানুষকে ট্রিট করব, কখনো আমার এটা উচিত না যে সে মেয়ে মানুষ আমি তাকে আলাদাভাবে দেখব, আর সে ছেলে মানুষ এই জন্য তাকে আলাদাভাবে দেখব। আমি ছেলে না মেয়ে সেটা আমার পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ। যখন আমার সাথে কেউ কথা বলবে, আমি যখন কারোর সাথে কথা বলবো তখন আমার মানে তার সাথে এইভাবে কথা বলা উচিত যে না, সে একজন মানুষ, সে মেয়ে এই জন্য আমি তার সাথে অন্যভাবে, কিন্তু সে ছেলে তাকে অন্যভাবে, সেটা করা উচিত না। কারণ আর এছাড়াও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় আছে যে মেয়েদেরকে খুব নিচুভাবে দেখা যায়, বা মেয়েদেরকে পড়াশোনা করানো হয়, কিন্তু যেরকম আমার যেটা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, আমার ফার্স্ট অফ অল কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। তো যখন আমি 8-9-এ পড়ি তখন আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কী হতে চাও, তো আমি বলতাম যে আমি ডক্টর হতে চাই। তখন বলতো যে হ্যাঁ, মেয়েদের জন্য ডক্টর হওয়া বা টিচার হওয়াই ভালো। তাহলে মেয়েদের জন্য কি হওয়া ভালো না? পেশার ক্ষেত্রেও বৈষম্য, যে না মেয়েদের জন্য ডক্টর হওয়া ভালো, তাহলে মেয়েদের জন্য ভালো নাকি? তখন ভাবলাম না, আমি ডক্টর হব না, আমি ইঞ্জিনিয়ারই হব। যে বলতেছে যে আবার অনেক ক্ষেত্রে অনেকে বলে যে মেয়েরা ম্যাথ ভালো পারে না। কেন? আমি মেয়ের জন্য ম্যাথ ভালো পারি না, আর সে ছেলের জন্য সে ম্যাথ ভালো পারে। সেও মানুষ, আমিও মানুষ, আর যেহেতু আমরা মানুষ, দুইজনেই মানুষ, অবশ্যই সে যেহেতু ম্যাথ পারে আমিও ম্যাথ পারবো। তার জন্য তো আমি মানে যেটা যে বাংলাদেশে যে বৈষম্যটা করা হয়, সেই বৈষম্যটা যেন না করা হয়। আমি যখন কাউকে ট্রিট করব তাকে একজন মানুষ হিসেবে ট্রিট করতে হবে, ছেলে মেয়ে সেটা যেন কোনো আলাদা করা না হয়। অ্যাবসলিউটলি, আমরাও তাই চাই। তোমাদের মেসেজ যাতে পুরো বাংলাদেশের সবাই শুনে এবং মানে, সেই আশাই রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস শো। জীবন এক বিশাল সমুদ্র, আর আমরা সকলেই নাবিক। কেউ ভেসে বেড়ায় অলসভাবে, কেউ ডুবে যায় হতাশায়, আর কেউ লড়াই করে তীরে ফেরার জন্য। তবে লক্ষ্য যখন অটুট আর স্বপ্ন স্পষ্ট, তখন সাফল্য শুধুই এক গল্পের পৃষ্ঠা। আর সেই চেষ্টার প্রত্যাশায় আজ এতটুকুই। দেখা হবে আবারও কোনো এক নতুন মঞ্চে, নতুন কোনো স্বপ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।